জয় জগন্নাথ। আমি কেয়া। গোপীকথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর আবার আমরা গোপীকথা চ্যানেলে আমাদের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকে থেকেই এই চ্যানেলে আমরা আমাদের ডেইলি ব্লগ দেওয়া শুরু করলাম। আর আজকে একটা পবিত্র দিন, মাঘী পূর্ণিমা। আমরা সবাই জানি এই মাঘী পূর্ণিমার দিন আমাদের এখানে হয়ে যায় ৩ ঠাকুর দর্শন। আর তাই এখন বাজে সকাল 4:10। তো এখন আমরা সবাই বেরিয়ে পড়ছি আমাদের পরিবারের ৩ ঠাকুর দর্শনে। তো চলো যাওয়া যাক, দেখা যাক, এবং সেখানের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমরা তোমাদের সাথে শেয়ার করব, এবং কিভাবে আমরা সেখানে পৌঁছালাম বা কিভাবে দর্শন আমরা করলাম সেখান থেকে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ব্লগিংটা দেখতে থাকো। তো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তারপরে পাড়ার একটা টোটো ধরে আমরা চলে আসলাম শ্রীরামপুরের শ্রী রাধা বল্লভ জিউ মন্দির। আর এটি হচ্ছে অত্যন্ত পুরনো মন্দির। আর এটার সাথে যে ইতিহাসটা জুড়ে রয়েছে তা তো প্রায় 550 বছর আগেকার পুরনো। শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ ছিলেন শ্রী রুদ্র পণ্ডিত। তিনি দৈব যোগে একটি শিলাখণ্ড প্রাপ্ত হয়েছিলেন। শোনা যায় সেটা নাকি প্রায় দাপর যুগেরও পুরনো শিলাখণ্ড। সেই শিলাখণ্ড থেকে তিনি ইচ্ছে করে পড়েছিলেন যে তিনি একটি বিগ্রহ তৈরি করবেন, যেটি হবে তার মন মতো। তো সেই রাধাকৃষ্ণের বিগ্রহ তৈরি করার জন্য তিনি সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন বিশ্বকর্মা এবং মাতা লক্ষ্মীর। আর সেই শিলাখণ্ড থেকে প্রথম যে বিগ্রহটা তৈরি করা হয়েছিল সেটি হচ্ছে এই শ্রী রাধা বল্লভ জিউ মন্দির। জয় জয় শ্রী রাধা বল্লভ জিউ কি জয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা সকালবেলা প্রথম দর্শনই করলাম শ্রী রাধা বল্লভ জিউ। তো পুরোহিত মশাই তো একদম সামনেটা ছাড়তে নারাজ, তিনি একদম মন দিয়ে সাজিয়ে যাচ্ছেন। কোনো রকমের রাধা বল্লভ জিউকে তো দর্শন হয়েছে, তবে রাধারানীর দর্শন এখনও করা যাচ্ছে না। তবে এক্ষুনি আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে। এই আমরা দেখতে পাচ্ছি শ্রীমতী রাধারানীর দর্শন। আর শ্রীমতী রাধারানীর বিগ্রহ একটু ছোট এখানে, তবে শ্রী রাধা বল্লভ জিউ হচ্ছে সব থেকে বড় বিগ্রহ, এবং যেটির বয়স হচ্ছে কৃষ্ণের প্রাপ্তবয়স্ক যে বয়সটা, ঠিক সেই বয়সেরই একটি বিগ্রহ হচ্ছে এই শ্রী রাধা বল্লভ জিউ। তো খুব সুন্দর অপূর্ব দর্শন আমরা করলাম। তারপরেই আমরা সেখান থেকে আস্তে আস্তে করে বেরিয়ে পড়তে থাকলাম, এবং এই প্রথম দর্শনটি করার পরেই আরেকটি টোটো ধরে আমরা তৎক্ষণাৎ পৌঁছে গিয়েছি রিষড়া ভাঙা ঘাটের কাছে। আর ভাঙাঘাটেই জেটি ঘাটের জন্য আমরা টিকিট কেটে নিয়েছি অত্যন্ত কম মূল্যের 7 টাকা দামের একটি টিকিট আমরা প্রত্যেকের মাথা পিছু কেটে নিয়েছি। আর সকাল সকাল তো প্রায় গঙ্গার ওপর দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিটাই ছিল আলাদা, এবং বেশ ঠান্ডাও লাগছিল। আর চারিদিকে দেখতে পাচ্ছ সবাই গঙ্গা স্নান করছে, অনেকে অনেকে গঙ্গা স্নান করেও এই পবিত্র দর্শনে বেরোয়। সাইড থেকে চলছিল গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো কাকিমণি জেঠিমণি সবাই ছিল আমাদের সাথে। তো সবাই বেরিয়ে পড়েছিল ওই দিনকে। কাকিমণি খুব সুন্দর একটি গোপী ড্রেস পরেছিল, আর আমরা তো একটু পিছিয়েই পড়েছিলাম। তো তারপর আস্তে আস্তে আমরাও চলে যাচ্ছি, কারণ যত বেলা বাড়বে তত ভিড় বেশি হয়ে যাবে, আর যত ভিড় হবে তখন দর্শনটাও অনেক দেরি হয়ে যাবে, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা এখানে আসে আজকের এই দর্শন করতে। এখন আমরা যার কাছে যাচ্ছি এটি হচ্ছে শ্রী শ্রী শ্যাম সুন্দর মন্দির। এইটা পরে হচ্ছে খড়দায়। রিষড়া ভাঙাঘাট থেকে এই লঞ্চ ধরে আপনাদের নদী পার করে চলে যেতে হবে খড়দায়। সেই খড়দায় রয়েছে এই শ্রীপাঠ, যে প্রথম ওই শিলাখণ্ড থেকে যে প্রথম বিগ্রহটা তৈরি হয়েছিল সেটা আপনাদেরকে দর্শন করালাম। সেটা হচ্ছে শ্রী শ্রী রাধা বল্লভ জিউ বিগ্রহ। কিন্তু সেই বিগ্রহ তৈরি করার পরে রুদ্র পণ্ডিতের মনে শান্তি হলো না। রুদ্র পণ্ডিত ভাবলেন যে না, এ তো আমার কৃষ্ণ অনেক মানে মানে একটু বয়স্ক লাগছে, কৃষ্ণর বয়স একটু প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, আমি এরকম বিগ্রহ চাই না। আমার এর থেকে একটু কম বয়সী, একদম যৌবন সম্পন্না বয়সের কৃষ্ণ যদি হয় তো সেই রকম বিগ্রহ বানাও দেখি। তো তখন বিশ্বকর্মা সেই প্রস্তর খণ্ডটি থেকে বাকি অংশ থেকে তিনি দ্বিতীয় যে বিগ্রহটি বানালেন সেটাকেই বলা হয় মেজদা বা শ্রী শ্রী শ্যাম সুন্দর বিগ্রহ। তো জেটিঘাট পার করে আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলেই এসেছি শ্রী শ্রী শ্যাম সুন্দর মন্দিরের কাছে। এই তার গলি দিয়ে ঢুকতেই পাশে পাওয়া যায় এই পাটবাড়ি। এই মন্দিরটি ব্যবহার করা হয় কোনো রকম রথ, তারপরে দোল উৎসব, বিভিন্ন উৎসবে এই পাটবাড়িতে বিগ্রহ আনা হয়। এখানে দোল পূর্ণিমা খুব বড়োভাবে পালিত হয়। তো এই রাস্তা দিয়ে সোজা গেলেই এটি হচ্ছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মন্দিরের মেন গেট। শ্যামসুন্দর মন্দিরের ডান দিকে রয়েছে জুতোর স্ট্যান্ড, এখানে সবাই জুতো রাখতে পারে এবং বিনামূল্যে কোনো পয়সা লাগে না।
তো একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি শ্রী শ্যাম সুন্দর দর্শনের জন্য। যেহেতু একেবারেই ভোরবেলার দিকেই আমরা গেছিলাম, তাই জন্য তখনও অতটা ভিড় হয়নি। আর এই মন্দিরটাও বেশ পুরনো। এই ডান দিকে যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে শ্যামসুন্দর জিউর ভোগ রান্না হয়। বিশাল সেই রান্নাঘর, অত ভোরবেলা যদিও বন্ধ ছিল তাই দেখাতে পারলাম না। এই হচ্ছে মন্দিরের ভেতরকার দৃশ্য। বেশ পুরনো যে ঐতিহ্যময় যে বাড়িগুলো হয় সেরকমই এক মন্দির। আর তখনও আমরা পৌঁছে গেছি, তখনও শ্যামসুন্দরজিউয়ের সাজগোজ কমপ্লিট হয়নি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দর্শন হলো শ্রী শ্রী শ্যামসুন্দরজিউর সুন্দর অপ্রাকৃত বিগ্রহ। আপনারা সবাই দর্শন করুন, ঘরে বসে দর্শন করুন, ভগবান আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ করবে। তো এখানে পূজারী আমাদেরকে খুব একটা আড়াল করেননি। খুব সুন্দরভাবে বিগ্রহ দর্শন করার পরে আমরা ওখান থেকে একটি অটো বুক করে চলে এসেছি শ্রী শ্রী নন্দদুলাল জিউ মন্দির। এটা হচ্ছে সেই রুদ্র পণ্ডিতের প্রাপ্ত এবং তার মনের মতো শেষ বা অন্তিম বিগ্রহ। মেজদা শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহ তৈরি করার পরেও রুদ্র পণ্ডিতের মনে আসেনি কোনো শান্তি। তখন তিনি বিশ্বকর্মাকে অনুরোধ করলেন যে তিনি যেন বাকি প্রস্তর খণ্ড দিয়ে আরেকটু কম বয়সী, একদম ছোট্ট বয়সের কৃষ্ণকে প্রকট করেন। তখন বিশ্বকর্মা বাকি প্রস্তরখণ্ড দিয়ে এই ছোট্ট শ্রী শ্রী নন্দদুলাল জিউর বিগ্রহ তৈরি করেছিলেন। দেখুন আপনারা এই ভিডিওতে দর্শন করুন, কি সুন্দর সেই বিগ্রহ, এত সুন্দর দর্শন আমাদের হয়েছে। আর এই ছোট্ট বিগ্রহটি হচ্ছে অন্তিম বিগ্রহ। তো এই বিগ্রহ প্রকট হওয়ার পরে এই বিগ্রহই শ্রী শ্রী রুদ্র পণ্ডিতের হয়েছিল একেবারে মন মতো। তো খুব সুন্দরভাবে আমরা শ্রী শ্রী নন্দদুলাল জিউর দর্শন করলাম এবং তারপরেই মাতা লক্ষ্মী দেবী এবং বিশ্বকর্মা এরা দুজনে স্বমূর্তিতে এসে রুদ্র পণ্ডিতকে দর্শন দিয়েছিলেন এবং বলেছিলেন যারা যারা মাঘী পূর্ণিমার তিথিতে এই 3 বিগ্রহকে একসাথে দর্শন করবেন তাদের আর পুনর্জন্ম হবে না। এই কারণেই প্রতি বছর মাঘী পূর্ণিমাতে এই 3 জায়গায় বিগ্রহ দর্শনে এত ভিড় পড়ে যায়। আর আমরাও এই নিয়ে প্রায় পরপর 3 বছর হয়ে গেল এই বিগ্রহ দর্শন আসার সৌভাগ্য পেয়েছি। আসুন এবার একটু দেখিয়ে দেওয়া যাক এই চারপাশে নন্দদুলাল জিউর কিছু জমি জমা। এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুলের বাগিচা চাষ করা হয়েছে, তাই ভক্তরা এখানে বেশ কিছু ছবিও তুলছে। আমরাও তাই একটা ভিডিও করার সুযোগ পেয়ে গেলাম। বেশ সুন্দর বিভিন্ন রকমের নানান ফুলের চারা লাগানো হয়েছে এবং এখানে কিছু অনুষ্ঠানের জন্য বড়সড় প্যান্ডেল করা হয়েছে। হয়ে যাবে বেলার দিক থেকে হয়তো ভোগ বিতরণও শুরু হবে। যেহেতু আমরা একদম ভোরের দিকে গেছি তখন প্রায় চারিদিকটা ফাঁকা। আমার বরমশাই একটু চারিদিকটা ঘুরে দেখছে, ওর আবার গাছের প্রতি ভীষণ ভালোবাসা, পদ্ম ফুলের গাছ দেখতে পেয়ে ভীষণ খুশি। তো আমরা সবাই মিলেমিশে সকালটা খুব আনন্দের কাটালাম। এই বাগিচা দর্শন করার পরেই আমরা চলে যাচ্ছি একটু এটার ভেতরে, মানে রাধাবল্লভ জিউ এবং এই নন্দদুলাল জিউ মন্দিরের ভেতরেই হচ্ছিল কীর্তন প্রহর, হরিনাম সংকীর্তন চলছিল। তো আপনাদেরকে দেখাবো যে সেইটার কিছু মুহূর্ত। বেশ ভোর থেকেই শুরু হয়েছে এখানে নামযজ্ঞ। আর যেহেতু এবছর মাঘী পূর্ণিমার 2 দিন পড়েছিল, আগের দিন রাত থেকেই চলছে এই নামযজ্ঞ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই অধিবাসর এখানে চলছে শ্রী শ্রী রাধানন্দ দুলাল জিউর বিগ্রহর সামনে এখানে চলছে হরিনাম সংকীর্তন। মাতাজিরা রয়েছেন খুব তারপরেই আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম। বেশ খিদেও পেয়েছিল, ওখানে নিরামিষ কচুরি সকাল সকাল, তার সাথে সাদা আলুর তরকারি। তো সবাই আমরা ওখানে আমাদের সকালের খাওয়া দাওয়াটা সেরে এবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে, কারণ বেশ অনেকটা দূরে চলে এসেছি আমরা 3টে দর্শন করতে করতে। দেখতেই পাচ্ছেন চারিদিকে বসেছে বিভিন্ন মেলা। তো বিভিন্ন সরঞ্জাম, ঠাকুরের আসন, বাসনপত্র, কাঠের জিনিস, এই নিয়ে চারিদিকে প্রায় জমজমাট হয়ে গেছে। সারা বছর খুব একটা ভিড় না হলেও এই সময় প্রচুর ভিড় হয়। তো সব মিলিয়ে এখানে খুব সুন্দর দর্শন হলো। এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে। এবার বেশ সারাদিন মিলে সারাটা দিন আমাদের সকাল 9টার মধ্যেই বাড়ি পৌঁছে গিয়েছিলাম, বেশ ভালোই কাটলো। বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি এই 3 ঠাকুর দর্শন করে। আর কিভাবে আমরা এই দর্শনগুলো করলাম সেগুলো তোমাদের সাথে অলরেডি শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।